আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সহসায় ভেঙে পড়বে না ইরানের শাসন ব্যবস্থা, যে কারণে খামেনির সাথে যুদ্ধে পেরে উঠবে না ট্রাম্প। আক্রমণের শঙ্কায় মধ্যপ্রাচ্যে ইরানের সম্ভাব্য মিসাইল হামলা ঠেকাতে কাতারের টাইফুন মোতায়েন ব্রিটেনের। হাত ট্রিগারেই আছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করলেন আইআরজিসি প্রধান। গাজায় হবে সারি সারি আকাশচুম্বী ভবন, আরও যেসব পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মুক্তিপণ দিয়েও রক্ষা হলো না, ফের বাংলাদেশি অপবাদে মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যা করল হিন্দুত্ববাদী জঙ্গিরা। ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বহর পাঠানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প। নতুন যুদ্ধের শঙ্কা, আর্কটিক অঞ্চলে একচ্ছত্র আধিপত্য রাশিয়ার, নিয়ন্ত্রণে মরিয়া যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সহসায় ভেঙে পড়বে না ইরানের শাসন ব্যবস্থা, যে কারণে খামেনির সাথে যুদ্ধে পেরে উঠবেন না ট্রাম্প। ইরানের সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ গণবিক্ষোভ ছড়িয়ে পড়ল দেশটির বর্তমান রাজনৈতিক শাসন ব্যবস্থা বা রেজিম। কেন সহসায় ভেঙে পড়ছে না, কোনোভাবেই খামেনির সাথে যুদ্ধে পেরে উঠছেন না ট্রাম্প, তা নিয়ে একটি বিশেষ বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমস। সাংবাদিক এম.এ. হুসেনের লেখা এই নিবন্ধনে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা, তথ্যযুদ্ধ এবং পশ্চিমা বিশ্বের প্রত্যাশার বিপরীতে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বর্তমান পরিস্থিতি এক গভীর তথ্যযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। তেহরান সরকার ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেওয়ায় একটি তথ্যের শূন্যতা তৈরি হয়েছে, যা বিদেশি গণমাধ্যম ও বিভিন্ন স্বার্থান্বেষী মহলকে নিজেদের এজেন্ডা অনুযায়ী খবর প্রচারের সুযোগ করে দিচ্ছে। ফলে প্রতিটি ছোট বিক্ষোভকে একটি বড় ধরনের বিপ্লব বা শাসনের পতন হিসেবে চিত্রায়িত করা হচ্ছে। পশ্চিমা বিশ্বের অনেক নীতি নির্ধারক ও গণমাধ্যম দাবি করেছে যে ইরান পতনের দ্বারপ্রান্তে, তবে এশিয়া টাইমসের বিশ্লেষণে এটিকে বিশ্লেষণের চেয়ে বেশি আকাঙ্ক্ষা হিসেবে উল্লেখ করা হয়েছে। 2009 সালের গ্রিন মুভমেন্ট বা আরব বসন্তের সময় একই ধরনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যা সফল হয়নি। নিবন্ধনে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ দিয়ে সরকার পরিবর্তন নীতির সমালোচনা করা হয়েছে। ওয়াশিংটন মনে করে, প্রচন্ড অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টি করলেই ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই ধরনের চাপ ও সম্ভাব্য বৈদেশিক হস্তক্ষেপ বরং ইরানিদের জাতীয়তাবাদী চেতনাকে উস্কে দেয় এবং জনগণকে সরকারের পক্ষে ঐক্যবদ্ধ করতে সাহায্য করতে পারে। নিবন্ধটিতে বলা হয়, ইরানি শাসনের টিকে থাকার অন্যতম প্রধান কারণ হলো তাদের সুসংগঠিত সামরিক ও নিরাপত্তা কাঠামো, বিশেষ করে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস এবং বাশিকি মিলিশিয়াদের আনুগত্য এখনো অটুট রয়েছে। ভেনেজুয়েলার মতো ইরানের সামরিক বাহিনীতে এখনো বড় কোনো বিদ্রোহ বা ভাঙন দেখা যায়নি। এশিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বর্তমানে একটি অত্যন্ত কঠিন এবং জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শাসন ব্যবস্থাটি বেশ নড়বড়ে হয়ে পড়লেও এটি এখনই পুরোপুরি ভেঙে পড়ার অবস্থায় নেই। ইরানের সংকট একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার ফল, যার সমাধান কেবল রাজপথের স্লোগান দিয়ে সম্ভব নাও হতে পারে। আক্রমণের শঙ্কায় মধ্যপ্রাচ্য, ইরানের সম্ভাব্য মিসাইল হামলা ঠেকাতে কাতারের টাইফুন মোতায়েন ব্রিটেনের। মধ্যপ্রাচ্যে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে চরম উত্তেজনা ও যুদ্ধভীতি ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে কাতারের শক্তিশালী যুদ্ধবিমান মোতায়েন করেছে ব্রিটেন। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষা এবং সম্ভাব্য ইরানি হামলা প্রতিহত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার যুক্তরাজ্য সরকারের এক বিবৃতিতে জানানো হয়, গণমাধ্যমের বিদ্যমান অস্থির পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে লন্ডন। এরই অংশ হিসেবে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ব্রিটিশ বিমান বাহিনীর এক স্কোয়াড্রন টাইফুন যুদ্ধবিমান পাঠানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোহা সরকারের আমন্ত্রণে এবং ওই অঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে RAF এবং কাতারের যৌথ ইউনিট 12 নম্বর স্কোয়াড্রন হিসেবে এই জোটগুলো মোতায়েন থাকবে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি বলেন, এই অংশীদারিত্ব আমাদের উভয় দেশের জাতীয় নিরাপত্তা রক্ষা এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে। এদিকে পারস্য উপসাগরে উত্তেজনার পারদ ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বহর। অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান সজ্জিত বিমান বাহিনীর অন্যতম USS আব্রাহাম লিঙ্কন আগামী সপ্তাহের শুরুতে এই অঞ্চলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এর সাথে রয়েছে শক্তিশালী মার্কিন গাইডেড মিসাইল, ডিস্ট্রয়ার এবং সাবমেরিন। এছাড়া প্যাট্রিয়ট ও থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পুরো অঞ্চলকে ঘিরে ফেলছে পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই বিশাল নৌবহরকে আর্মাডা হিসেবে অভিহিত করে বলেন, ইরানের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটি পাঠানো হয়েছে। এছাড়া ভার্জিনিয়া থেকে জর্জ H.W. বুশ নামক আরও একটি বিমান বাহিনীর রণতরী মধ্যপ্রাচ্যের পথে রওনা হয়েছে। প্রতিরক্ষা সূত্রগুলো দ্য ন্যাশনালকে জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের এই ব্যাপক সামরিক উপস্থিতি ইরানের উপর বড় ধরনের মার্কিন হামলার ইঙ্গিত হতে পারে। ব্রিটিশ প্রতিরক্ষা সূত্রের বরাতে জানা গেছে, RAF এর এই উপস্থিতি কেবল সদস্য দেশগুলোর মনোবল বৃদ্ধি নয়, বরং ইরানের সম্ভাব্য পাল্টা আক্রমণ প্রতিহত করার একটি শক্তিশালী প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে। বিশেষ করে ইরানের তৈরি শাহেদ 136 কামিকাজে ড্রোন ভূপাতিত করতে এই টাইফুন জেটগুলো অত্যন্ত কার্যকর। হাত ট্রিগারেই আছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করলেন IRGC প্রধান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর প্রধান কমান্ডার শত্রুদের যে কোনো ভুল হিসাব থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করে বলেছেন, তার বাহিনীর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ বাস্তবায়নের জন্য ট্রিগারে হাত রেখে প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার দেয়া এক বার্তার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, অপরাধী, দুষ্ট ও মানবতা বিরোধী শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ভুয়া ও বর্ণবাদী জায়নিস্ট শাসন ব্যবস্থাকে সতর্ক করছে। তারা যেন ইতিহাসের অভিজ্ঞতা এবং গত জুনে চাপিয়ে দেওয়া 12 দিনের যুদ্ধ যা ভোগ করেছে তা থেকে শিক্ষা নিয়ে কোনো ভুল হিসাব না করে। তিনি আরো বলেন, তারা যদি কোনো ভুল হিসাব করে তবে তাদের পরিণত হবে আরো যন্ত্রণাদায়ক ও অনুশোচনার। খবর প্রেস টিভির। IRGC প্রধান জোর দিয়ে বলেন, আমেরিকান জায়নিস্টের শত্রুতা ও বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা শক্তি ও নিরাপত্তা আগের যে কোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী করেছে IRGC বাহিনী। প্রেস টিভি বলছে, গেল ডিসেম্বরের শেষ দিকে ইরানে বিক্ষোভ দেখা দেয়, যা দ্রুতই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের উস্কানিতে দখল করে নেয় দাঙ্গাবাজরা। প্রতিবেদন আরো উল্লেখ করা হয়, সশস্ত্র দাঙ্গাকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়ে এবং তাদের প্রতিরোধ করা হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে প্রকাশ্যে সহিংসতাকে উৎসাহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল মঙ্গলবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবেদনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি সন্ত্রাসী দেশগুলোর জন্য সর্বাধিক রক্তপাত এর কৌশল অনুসরণে সরাসরি প্রণোদনা হিসেবে কাজ করেছে, যাতে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধে টেনে নেওয়া যায়। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডকে নতুন করে গড়ে তোলার একটি পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে নিউ গাজা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি এই ভূখণ্ডটিকে একেবারে নতুনভাবে পুনর্গঠনের কথা বলা হয়েছে এতে। নিউ গাজা নিয়ে উপস্থাপিত স্লাইডে দেখা গেছে, ভূমধ্য সাগরের তীর জুড়ে সারি সারি উঁচু ভবন নির্মাণের পরিকল্পনা হয়েছে। রাফা এলাকায় থাকবে আবাসিক প্রকল্প। খবর BBC। একটি মানচিত্রে দেখানো হয়, গাজার প্রায় 21 লাখ মানুষের জন্য ধাপে ধাপে নতুন আবাসিক এলাকা, কৃষি জমি ও শিল্পাঞ্চল তৈরি করা হবে। সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক স্বাক্ষর অনুষ্ঠানে এসব পরিকল্পনা তুলে ধরা হয়। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বোর্ড অব পিসের ঘোষণা দেওয়া হয়। এই বোর্ডের দায়িত্ব হবে ইসরায়েল ও হামাসের মধ্যে 2 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো এবং যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের কার্যক্রম পরিচালনা করা। ট্রাম্প ঘোষণা দেন, আমরা গাজায় সফল হতে যাচ্ছি। এটা দেখার মতো জিনিস হতে যাচ্ছে। মনে প্রাণে আমি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং এটি পুরোপুরি জায়গার খেলা। সমুদ্রের ধারের এই জায়গাটি দেখুন, এই অসাধারণ ভূখণ্ডটি দেখুন। অনেক মানুষের জন্য এটি অনেক বড় কিছু হয়ে উঠতে পারে। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির আলোচনায় তিনি ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, গাজার প্রায় 90,000 টন গোলাবারুদ ব্যবহার করা হয়েছে এবং সেখানে প্রায় 6 কোটি টন ধ্বংসস্তূপ জমে আছে, যা পরিষ্কার করতে হবে। অনুষ্ঠানে তিনি বলেন, শুরুতে তারা ভাবছিলেন একটি মুক্ত এলাকা করা হবে এবং আরেকটি থাকবে হামাসের জন্য। পরে তারা ভাবলেন পুরোটাই একসাথে করা হবে। কুশনার বলেন, হামাস নিরস্ত্রীকরণের চুক্তিতে সই করেছে এবং সেটি বাস্তবায়ন করা হবে। তার ভাষায়, মানুষ আমাদের কাছে প্ল্যান বি জানতে চায়। এর কোনো প্ল্যান বি নেই। যুক্তরাষ্ট্রের মাস্টার প্ল্যানে গাজার উপকূলীয় পর্যটন এলাকা দেখানো হয়েছে। সেখানে প্রায় 180টি উঁচু ভবন থাকবে। পাশাপাশি থাকবে আবাসিক এলাকা, শিল্প অঞ্চল, তথ্য প্রযুক্তি কেন্দ্র, আধুনিক কারখানা, পার্ক, কৃষি জমি ও খেলাধুলার সুবিধা।
মানচিত্রে মিশর ও ইসরায়েল সীমান্তে বরাবর একটি খালি ভূখণ্ড দেখানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি ডোনাল্ড ট্রাম্পের সেই 20 দফা শান্তি পরিকল্পনার উল্লেখ করা নিরাপত্তা এলাকা, যেখানে গাজা পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী অবস্থান করবে। আরেকটি স্লাইডে বলা হয়, নিউ রাফা এলাকায় 1 লাখের বেশি স্থায়ী ঘর, 200টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 75টি চিকিৎসা কেন্দ্র তৈরি করা হবে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি মুসলিম শ্রমিকদের উপর ক্রমবর্ধমান হামলার ধারাবাহিকতায় এবার অন্ধ্রপ্রদেশে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বাংলাদেশি অপবাদ দিয়ে দক্ষিণ 24 পরগনার উস্তি থানার অন্তপুর বিশ্বপুর গ্রামের বাসিন্দা মঞ্জুর আলম লস্কর নামে এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় হিন্দুত্ববাদী জঙ্গিদের বিরুদ্ধে। শুক্রবার টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই যুবককে বাংলাদেশি আখ্যা দিয়ে অপহরণ করার পর মুক্তিপণ দাবি করা হয় এবং শেষ পর্যন্ত নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী সংখ্যালঘু শ্রমিকদের উপর ক্রমবর্ধমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিহত মঞ্জুর আলম লস্কর গত 1 দশক ধরে তিনি অন্ধ্রপ্রদেশের কোমারুলু এলাকায় জারির কাজ করতেন। দীর্ঘ সময় সেখানে থাকলেও সম্প্রতি তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে বারবার এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছিল। মঙ্গলবার মঞ্জুরের স্ত্রীর কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে এবং 25,000 টাকা মুক্তিপণ দাবি করা হয়। আতঙ্কিত পরিবার কোনো মতে 6,000 টাকা অনলাইনে পাঠালেও শেষ রক্ষা হয়নি। বুধবার রাতে পরিবার জানতে পারে মঞ্জুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের বড় ভাই এবং রাঙ্গিলাবাদ গ্রামে পঞ্চায়েতের উপপ্রধান গিয়াসুদ্দিন লস্করের অভিযোগ এই একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন, আমার ভাইকে হিন্দুত্ববাদী গুন্ডারা অপহরণ করে বাংলাদেশি তকমা দেয়, পরে দায় এড়াতে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশ পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য এটি একটি সুনির্দিষ্ট ছক। এটিকে গত 8 দিন নিখোঁজ থাকার পর মালদহের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা আলমগীর মণ্ডল নামে আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে চেন্নাইয়ের রেল লাইনের পাশ থেকে। হায়দ্রাবাদে কাজে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত খুন, যদিও প্রাথমিক তদন্তে পুলিশ এক ট্রেন থেকে পরে মৃত্যুর বলে চালানোর চেষ্টা করছে। ইরানকে নজরে রাখতে দেশটির উদ্দেশ্যে যুদ্ধজাহাজের একটি বিশাল বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই তথ্য নিশ্চিত করেছেন। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন থেকে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, আমরা একটি আর্মদা ইরানের উদ্দেশ্যে পাঠিয়েছি যদি প্রয়োজন পড়ে। মানে আমি বলছি না যে কোনো কিছু ঘটতে যাচ্ছে, হয়তো এই বহর আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়বে না, তবে আমরা তাদের নিবিড় নজরদারির মধ্যে রাখছি। ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্ত রয়টার্সকে জানিয়েছেন যুদ্ধবিমান বহরকারী রণতরী USS আব্রাহাম এবং এর বেশ কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে ইরানের উপকূলের আশেপাশে এই যুদ্ধজাহাজের বহর অবস্থান নেবে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অদূর ভবিষ্যতে যে কোনো সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান। সেসব হামলা ঠেকাতে আগাম সতর্কতা হিসেবে এই যুদ্ধজাহাজের বহরে কিছু এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানো হচ্ছে। সেই সঙ্গে এই বহরে রয়েছে বিপুল পরিমাণে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরক। গত সপ্তাহে এশিয়া প্রশান্ত অঞ্চল থেকে এই বহর ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। নতুন যুদ্ধের শঙ্কা, আর্কটিক অঞ্চলে একচ্ছত্র আধিপত্য রাশিয়ার, নিয়ন্ত্রণে মরিয়া যুক্তরাষ্ট্র। আর্কটিক অঞ্চলের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা আগের চেয়ে অনেক তীব্র হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার দাবিতে কার্যত সাড়া ফেলেছেন। যদিও বিশ্বজুড়ে এই দাবি বিস্ময় সৃষ্টি করেছে, কারণ গ্রিনল্যান্ড মূলত ডেনমার্কের অধীনে। আর্কটিকের জন্য প্রতিযোগিতা বহু দশক ধরে চলে আসছে। দীর্ঘদিন ধরে রাশিয়ায় এই লড়াইয়ে এগিয়ে রয়েছে। রাশিয়ার আর্কটিক অঞ্চলে আধিপত্য অত্যন্ত শক্তিশালী। আর্কটিক সার্কেলের উত্তরাংশের প্রায় অর্ধেক ভূমি ও সমুদ্র সীমা রাশিয়ার নিয়ন্ত্রণে। আর্কটিকের মোট জনসংখ্যার 2/3 রাশিয়ার আদিবাসী। অর্থনীতির দিক থেকেও রাশিয়ার প্রভাব বড়, যদিও আর্কটিক বিশ্বের মোট অর্থনীতির মাত্র 0.4% অংশ জুড়ে। সেখানে রাশিয়ার নিয়ন্ত্রণে 2/3 অর্থনৈতিক উৎপাদন। সামরিকভাবে রাশিয়া গত কয়েক দশক ধরে আর্কটিককে শক্তিশালী করছে। সিমন্স ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী আর্কটিক অঞ্চলে 66টি বড় সামরিক ঘাঁটি এবং শত শত প্রতিরক্ষা স্থাপনাগুলি রয়েছে। এর মধ্যে রাশিয়ার রয়েছে 30টি, ন্যাটোর দেশে 36টি, নরওয়েতে 15টি,
যুক্তরাষ্ট্রে 8টি, কানাডায় 9টি, গ্রিনল্যান্ডে 3টি এবং আইসল্যান্ডে 1টি, যদিও সব ঘাঁটি সমান নয় এবং রাশিয়ার সামরিক সক্ষমতা ন্যাটোর সঙ্গে পুরোপুরি মেলানো যায় না। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট জানিয়েছে, রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে পারমাণবিক সাবমেরিন ফ্লিটকে আধুনিকীকরণের জন্য বড় বিনিয়োগ করেছে। এছাড়া ইউক্রেন চলমান যুদ্ধে রাশিয়ার রাডার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা উন্নত করছে। যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার। সহসায় ভেঙে পড়বে না ইরানের শাসন ব্যবস্থা, যে কারণে খামেনির সাথে যুদ্ধে পেরে উঠবে না ট্রাম্প। আক্রমণের শঙ্কায় মধ্যপ্রাচ্যে ইরানের সম্ভাব্য মিসাইল হামলা ঠেকাতে কাতারের টাইফুন মোতায়েন ব্রিটেনের। হাত ট্রিগারেই আছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করলেন আইআরজিসি প্রধান। গাজায় হবে সারি সারি আকাশচুম্বী ভবন, আরও যেসব পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মুক্তিপণ দিয়েও রক্ষা হলো না, ফের বাংলাদেশি অপবাদে মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যা করল হিন্দুত্ববাদী জঙ্গিরা। ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বহর পাঠানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প। নতুন যুদ্ধের শঙ্কা, আর্কটিক অঞ্চলে একচ্ছত্র আধিপত্য রাশিয়ার, নিয়ন্ত্রণে মরিয়া যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।